আমরা দেখেছি বীরভূমে অগ্নিকাণ্ডের ঘটনা, হোটেলে, কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ফ্রি স্কুল স্ট্রিটে, আর তারপর একের পর এক কড়া পদক্ষেপ প্রশাসনের। মার্কুইস স্ট্রিটের হোটেল ক্রিস্টাল, সেখানে অভিযান, যে ছবি আপনাদের দেখাবো, দমকল, সিএসসি, পুলিশ, তাদের যৌথ অভিযান, যে ছবি আপনাদের দেখাচ্ছি। কারণ একাধিক গেস্ট হাউস রমরমিয়ে চলছে বিভিন্ন প্রান্তে, শহর কলকাতার বিভিন্ন প্রান্তে, জেলাতেও আমরা নজর রেখেছি, যেখানে আমরা দেখছি শহর কলকাতাতে বাড়ির প্ল্যান, সেই বাড়ির প্ল্যানে গেস্ট হাউস চলছে একেবারে রমরমিয়ে। একাধিক গেস্ট হাউসে বেনিয়মের অভিযোগ, আর তাই নোটিশ দেওয়া হলো এবার। আরো হোটেল গেস্ট হাউসে কি অভিযান চলবে, আরো ডিটেইল আপডেট এ বিষয়ে শার্নিকের কাছ থেকে নেব। শার্নিক, আমরা ইতিমধ্যেই দেখেছি বহু এই হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে, কড়া প্রশাসন। এরপর আজকের কি আপডেট? কারণ আজকে তো এই হোটেল ক্রিস্টালে একযোগে পুরসভা, পুলিশ, দমকল, সিএসসির যৌথ অভিযান। একেবারে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, বর্তমানে এখন অভিযান চলছে এবং একদম গেটের মুখেই একটা ক্লোজার নোটিশ ইতিমধ্যেই টাঙিয়ে দেওয়া হয়েছে এই কমিটির তরফে। একেবারে স্পষ্টভাবে লেখা রয়েছে এই গেস্ট হাউস বন্ধ করা হবে এবং এই যে G+4 বিল্ডিং, তা রেসিডেন্সিয়াল হিসেবে এর বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভড হয়েছিল এবং তা ব্যবহার হচ্ছে গেস্ট হাউস পারপাসে। অর্থাৎ এই যে এলাকাতে একাধিক প্রপার্টিতে আমরা এই ধরনের বেনিয়মের ছবি, যেটা গতকালও দেখেছি, গতকালও দমকলের তরফে একাধিক জায়গায় এই ধরনের বিভিন্ন বেনিয়ম পয়েন্ট আউট করা হয়েছে। আজকেও এই যৌথ কমিটি তারা এইভাবেই অভিযান চালাচ্ছেন, আধিকারিকরা রয়েছেন। একটু কথা বলবো স্যার, একটু জিজ্ঞাসা করছি কি কি মূলত এখানে আপনারা বেনিয়ম পেলেন? স্যাংশন প্ল্যানটা রেসিডেন্সিয়াল ছিল, এটা কমার্শিয়াল ইউজ করা হচ্ছিল। রেসিডেন্সিয়াল থেকে কমার্শিয়াল ইউজ করলে ফায়ার সেফটি বা এই জায়গাগুলোতেও তো মনে হয় মানে বাধ্যবাধকতা তাদের থাকে না, সেই কারণেই সমস্যা হয় আই গেস। না, রেসিডেন্সিয়াল থেকে কমার্শিয়াল করতে হলে পরে তার যা নর্মস আছে, ছাড় ফারগুলো ঠিক রাখতে হবে। নেই, আপনারা কি তাহলে বন্ধ করে দিচ্ছেন? ক্লোজার নোটিশ লাগিয়ে দিলাম তো। আপাতত বন্ধ করে দিয়ে যে পরবর্তী প্রক্রিয়া সেগুলো চলবে। পুলিশের আধিকারিকরা রয়েছেন, যার সঙ্গে কথা বললাম তিনি কলকাতা পুরসভার আধিকারিক, এবং সঙ্গে দমকলের আধিকারিকরাও কিন্তু ভেতরে রয়েছেন। একাধিক যে অনিয়ম এই অঞ্চলের একাধিক গেস্ট হাউস, হোটেল, লজ এগুলোতে রয়েছে, সেইগুলোর দিকে প্রশাসনের তরফে কড়া ভূমিকা নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় ভিজিট করা হচ্ছে, তারা ঘুরে দেখছেন এবং যে যে জায়গায় এই অনিয়মগুলো সামনে আসছে তারা সেই সমস্ত জায়গাতেই কিন্তু তারা দেখার চেষ্টা করছেন যে যে জায়গায় এই অনিয়ম রয়েছে সেই জায়গাগুলোতে এই নোটিশ, ক্লোজার নোটিশ তারা সার্ভ করছেন। সোনিয়া, বেশানি, এটা তো এখন মার্কুইস স্ট্রিটের ছবি দেখাচ্ছিলাম আপনাদের। আচ্ছা, এই যে বলছিলাম না কিছুক্ষণ আগে যে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে আমরা নজর রাখছি, কসবার দিকে যদি নজর রাখি, একেবারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একের পর এক গেস্ট হাউস, কিন্তু তাতে কোনো রকম কোনো ফায়ার সিস্টেম নেই, এক্সিট গেট নেই। কসবার নস্করহাট, টেগর পার্ক, এরকম গেস্ট হাউসের রমরমাই জায়গাগুলোয়। আর ফ্রি স্কুল স্ট্রিট কাণ্ডের পর এবার তাই স্ক্যানারে কসবা। এই এলাকা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে নস্করহাট টেগর পার্ক। এখানে দেখা যাচ্ছে ব্যাঙের ছাতার মতো একাধিক, শুধু এলাকার পর এলাকা ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে গেস্ট হাউস। এখানে এরকম ভাবে ব্যাঙের ছাতার মতো গেস্ট হাউস জন্মেছে। হ্যাঁ, তো বিভিন্ন জায়গা তো সব এটা তো দ্বিতীয় পার্ক স্ট্রিট হয়ে গেছে। নিরাপত্তার ব্যবস্থা ঠিক কতখানি সেটা দেখার জন্যই আমরা ভেতরে প্রবেশ করেছিলাম, কথা বলছিলাম যারা হোটেলের কর্মী রয়েছেন, ম্যানেজার রয়েছেন তাদের সঙ্গে। এই এলাকায় কি এরকম প্রচুর গেস্ট হাউস রয়েছে? এখানে গেস্ট হাউস হ্যাঁ আছে অনেক। একটা মাত্রই আপনাদের গেট, মানে এন্ট্রি গেট এন্ড এক্সিট গেট? আমাদের গেস্ট হাউসে এটাই। বিপদ যদি হয় কখনো, তাহলে পরে এই একটা গেট, মানে একটা সিঁড়ি দিয়েই কিন্তু নামতে হচ্ছে। এরকম পরিস্থিতিতেই চলছে গেস্ট হাউস। সেটা তো স্যার বলতে পারবে, আমি তো ঠিক বলতে পারবো না। তারা বলছেন
ফায়ার সিস্টেম নেই শুধু বলছেন না, ক্যামেরাতে দেখাও গেল, সত্যিই কিন্তু এখানে ফায়ার সিস্টেম নেই। ছোট ছোট অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে, কোনোটা আবার এক্সপায়ার্ড অবস্থায় রয়েছে, কোনোটা আছে, কোনোটা রিফিলিং ডেট পেরিয়ে গিয়েছে। অনেকে বলছেন যে এই যে গেস্ট হাউস সেখানে কিন্তু রান্নার ব্যবস্থা নেই, তাই আগুন নাকি ধরবে না। প্রশ্ন করা হলো শর্ট সার্কিট কি হতে পারে না? তখন তারা বলছেন বিপদ তো আবার বলে আসবে না। তারা জানেন ঠিকই, কিন্তু নিয়ম মানেন না। না, আগুনের কোনো কাজই নেই, আমাদের কোনো রান্নার কোনো ব্যবস্থা নেই, আগুনের কোনো ফায়ার থেকে এনওসি লেবা আছে। গেস্ট হাউস চালাচ্ছেন, কোনো ফায়ার সিস্টেম রাখেননি? আমাদের আগুনের কোনো কাজ থাকলে তো ফায়ার লাইসেন্সটা নেবো না, বাকি সব লাইসেন্স আছে। করতে গিয়ে আগুন লাগতে পারে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, লাগতে তো পারে। সে দেখুন, ইভেন্ট বলে আসে না, অ্যাক্সিডেন্ট তো আর বলে আসে না। ওটা কি শুধুই গেস্ট হাউস না, উপরে ফ্ল্যাট আছে? না, শুধু গেস্ট হাউস। শুধু গেস্ট হাউস। আর এই আপনাদের এক্সিট গেট, এক্সিট গেট এটাই স্যার, এটাই এক্সিট, এটাই এন্ট্রি। এন্ট্রি গেট, এক্সিট গেট এক জায়গায়। বিষয়টা দেখা যাচ্ছে এই যে একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের পাশেই এই গেস্ট হাউস তৈরি হয়েছে, অনেক বড় দেখা যাচ্ছে। সেই বিল্ডিংয়ের মাঝের যে গ্যাপটা, তা এই হাতের মতো, হাতের সমান, অর্থাৎ যে নিয়ম মানা উচিত তা কিন্তু মানা হয়নি, জাস্ট একটা হাতের অর্ধেকটা। অর্থাৎ এই যে গ্যাপ, সেই গ্যাপ থাকা উচিত, সেই গ্যাপ যে মানা হয়নি তা একেবারে পরিষ্কার। তা সত্ত্বেও এখানে এনওসি পাওয়া গেল, প্রশাসন কিচ্ছু জানে না। না কোনো সিঁড়ি, না এক্সিট রুম, না ফায়ার, কিছু নেই। পুলিশের সেটিং করে সব পয়সা দিয়ে খালি গেস্ট হাউস চলছে। কমপ্লেন থানায়, কেএমসি, অনঅথরাইজ যখন হচ্ছিল তখন। জানে না এগুলো। সব অনেকবার আমরা এত মোটা কমপ্লেন করেছি, পুরো এত মোটা ফাইল আছে আমাদের কাছে। এলাকার মানুষজন বলছে একাধিকবার অবজেকশন করা হয়েছে, থানায় জানানো হয়েছে, প্রাক্তন কাউন্সিলর লিপিকা মান্নাকে জানানো হয়েছে, কোনো ব্যবস্থা হয়নি, কোনোভাবেই প্রশাসন কড়া পদক্ষেপ নেয়নি। কাউন্সিলরকে এর আগে বলা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল। আমাদের এখানে যে ছিল আগে লিপিকা মান্না, নিশ্চয়ই এদের বড় জায়গায় হাত আছে, টাকা পয়সা দেওয়া আছে, না হলে এত ঘন ঘন কি করে হচ্ছে? বিগতীয় সরকারে আমরা এমএলএ কে কমপ্লেন করেছি, কাউন্সিলরকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন জানিয়েছি, তবুও কিচ্ছু হয়নি আমাদের। কিভাবে এই টেগোর পার্কে একাধিক গেস্ট হাউস তৈরি হলো? শহর কলকাতায় আমরা অগ্নিকাণ্ড দেখলাম, তারাপীঠে অগ্নিকাণ্ড দেখলাম, শহর কলকাতায় মির্জা গালিবে যে অগ্নিকাণ্ড হলো, অর্থাৎ ফ্রি স্কুল স্ট্রিটে, সেখানেও দেখা গেল ফায়ার সিস্টেম নেই, এক্সিট গেট নেই। এখানেও তো একই ছবি। তাহলে বিপদ তো আর বলে আসবে না। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা, তারাপীঠে অগ্নিকাণ্ডের জের এবং পাহাড়েও এবার প্রশাসন সতর্ক। হ্যাঁ, দার্জিলিং এ একাধিক হোটেলে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। জেলার মোট 105 হোটেলে নোটিশ দেওয়া হয়েছে দমকলের তরফ থেকে। আরো ডিটেল আপডেট নিই, পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, কলকাতা তারাপীঠে অগ্নিকাণ্ডের জেরে এবার তাই উত্তরেও সতর্কতা, পাহাড়েও প্রশাসন সতর্ক। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে? দেখো, একেবারে তাই। দার্জিলিংও কিন্তু যেহেতু পর্যটকদের শহর, যে পর্যটকরা এখানে বেড়াতে আসেন, তাদের সুরক্ষার স্বার্থে কিন্তু ইতিমধ্যে দমকল কর্তারা ভিজিট করেছেন বিভিন্ন দার্জিলিং হোটেলগুলো রয়েছেন সেসব এলাকায় তারা যান এবং হোটেল লিডারদের সঙ্গে কথা বলেন। যেটা দমকল সূত্রে খবর যে দার্জিলিং এবং কালিম্পং পাহাড়ি এলাকায় একাধিক হোটেলে কিন্তু অনিয়ম ধরা পড়েছে দমকল কর্তাদের নজরে, এবং প্রায় 105টি হোটেলকে ইতিমধ্যেই কিন্তু নোটিশ ধরানো হয়েছে, যেখানে বলা হয়েছে যেমন ডবল এক্সিট করতে হবে, ঠিক তেমনি জল যেন স্টোরেজ থাকে প্রত্যেকটি হোটেলে, যাতে অগ্নি নির্বাপক ব্যবস্থা ন্যূনতম যে ব্যবস্থা তা যেন মজুদ থাকে প্রতিটি হোটেলেই। একদম ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থা, অ্যালার্ম সিস্টেম যেন থাকে। কিন্তু দমকল কর্তারা যখন ভিজিটে যান, বেশ কিছু হোটেলে কিন্তু তাদের ধরা পড়েছে ইতিমধ্যেই,
নির্দেশ জারি করা হয়েছে এবং দিন কয়েকের মধ্যে আবার তারা সেখানে পরিদর্শনে যাবেন। যদি সেই নিয়মগুলি আপ টু ডেট না থাকে তাহলে কিন্তু সংস্কৃত হোটেলগুলোতে তারা সিল করে দিবে, এমনটাই কিন্তু এই দার্জিলিং এবং কালিম্পং এর ডিভিশনাল ফায়ার অফিসার আমাদের জানিয়েছেন। অন্যদিকে হোটেলিয়ারদের সঙ্গে আমার কথা বলে তারা কিন্তু বেশ নামি এবং বড় হোটেলগুলোতে কিন্তু তারা এই ফায়ার লাইসেন্স থেকে শুরু করে ব্যবস্থা ন্যূনতম ব্যবস্থা আলাদা হয়েছে। কিন্তু দার্জিলিং আমরা জানি যারা বেড়াতে যান, মেলের আশপাশে কিন্তু প্রচুর ছোট ছোট হোটেল রয়েছে যেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে না। সেই সব হোটেলগুলোকে কিন্তু যাতে এই ব্যবস্থার মধ্যে আনা যায়, অর্থাৎ ন্যূনতম অগ্নিনির্বাপক ব্যবস্থার মধ্যে সামিল করা যায় সেই চেষ্টায় কিন্তু চালাচ্ছেন প্রশাসনিক কর্তারা। प्रॉब्लम तो यहाँ क्या होता है कि ये हम तो लगाया है फायर ब्रिगेड का सब इंस्ट्रूमेंट सब पे, लेकिन गाड़ी आने के लिए रास्ता नहीं है। अगले 2 साल आगे यहाँ 2 होटल जल गया, गोल्डन ऑर्किड, वो देखिए तो गाड़ी घुसने में प्रॉब्लम हुआ, इसलिए वो होटल पूरा खत्म हो गया। वो आने का 15 मिनट का भी টাইম নেই, लेकिन রাস্তা ছোটা है। প্রাইভেটের লোকেরা আমাদের তো থরলি চেকিং করতে আসে, কি আছে আমাদের ড্রেন সিস্টেম, এ সিস্টেম, লাইসেন্স সব চেকিং করতে ওরা আসে, ঠিকই স্যাররা আসেন। এগুলো না থাকলে তো অ্যাক্সিডেন্ট হলে তো কিন্তু বড় দুর্ঘটনা ঘটতেই পারে। নিশ্চিত মৃত্যুর দিকে এগোচ্ছিল ঢাকার রাকেশ সরকার। 7 বছর বয়সে জবাব দিয়ে দিয়েছিলেন বাংলাদেশের ডাক্তাররা, এ ছেলে 20 পেরোবে না। এই রাজ্যের ডাক্তাররা বললেন ছেলে দীর্ঘায়ু হবে, শুধু আরেক সন্তানকে পৃথিবীতে আনতে হবে। সেই পরামর্শে বাবা মা আইভিএফ পদ্ধতিতে আরেক সন্তান ধারণ করলেন। রাকেশের বোন হলো, বোনের কোষে রোগমুক্ত হলো রাকেশ। বুঝলো কি নয়, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের এই মিরাকেলের নাম স্টেম সেল থেরাপি। একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল ঢাকার রাকেশ সরকার। রাকেশের বয়স যখন 7, তখনই বাংলাদেশের ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন খুব বেশি হলে বছর 20 বাঁচবে এ ছেলে। এ রাজ্যের ডাক্তাররা বললেন দীর্ঘায়ু হবে রাকেশ সরকার, তবে তার জন্য একটা কাজ করতে হবে। রাকেশের মা বাবাকে আবার এক সন্তান পৃথিবীতে নিয়ে আসতে হবে, ছেলেকে বাঁচাতে হবে। রাকেশের মা বাবা আইভিএফ পদ্ধতিতে সন্তানের জন্ম দিলেন। রাকেশের একটা বোন হলো, আর সেই বোনের কোষে সারলো রাকেশের রোগ। ভাবছেন বুঝলো কি? বিজ্ঞান। এই পদ্ধতির নাম হলো স্টেম সেল থেরাপি। চিকিৎসা বিজ্ঞান এগিয়ে চলার সঙ্গে সঙ্গে বহু কঠিন রোগের বিরুদ্ধে লড়াই করার সাহস পাচ্ছেন রোগীরা। সাম্প্রতিককালে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যে ধরনের পদ্ধতির কথা খুব বেশি শোনা যাচ্ছে, তার মধ্যে অন্যতম হল স্টেম সেল থেরাপি। সেই স্টেম সেলের বন্ধনেই বাঁচল জীবন। সদ্যজাত বোনের কোষে বাঁচল 7 বছরের দাদার জীবন। খুব বেশি হলে 20 বছর এই পরমায়ু নিশ্চিত হয়ে গিয়েছিল যে শিশুর স্টেম সেল থেরাপির পর তার সামনে এখন নতুন জীবনের হাতছানি। বাংলাদেশের ঢাকার বাসিন্দা রাকেশ সরকার, ডাকনাম জুয়েল। 7 বছরের এই শিশু জন্ম থেকেই ই-বিটা থ্যালাসেমিয়া আক্রান্ত ছিল। প্রতি মাসে 2 বার করে রক্ত লাগতো রাকেশের। বয়সের তুলনায় গ্রোথ ছিল খুব কম। শরীরে আয়রন জমতে জমতে অঙ্গ বিকলের আশঙ্কা বাড়ত। কোনো না কোনো সংক্রমণের সমস্যা লেগেই থাকত। 20 বছরের বেশি বাঁচবে না এই শিশু, বাংলাদেশে কার্যত জবাবই দিয়ে দিয়েছিলেন ডাক্তারবাবুরা। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্টেম সেল থেরাপি করিয়ে সেই রাকেশ এখন সম্পূর্ণ সুস্থ। কোন চিকিৎসায় অসম্ভবকে সম্ভব করলেন চিকিৎসকরা? ঢাকার দম্পতিকে আইভিএফ পদ্ধতিতে দ্বিতীয় সন্তান নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আইভিএফ পদ্ধতিতে একটি মেয়ে হয় ওই দম্পতির। স্নিগ্ধা সরকার নামের ওই শিশুকন্যার বয়স এখনো 1 বছরও হয়নি। কন্যা সন্তানের ভ্রূণ পরীক্ষা করে দেখা যায় তা থ্যালাসেমিয়া মুক্ত। দাদার সঙ্গে জিনগত মিলও রয়েছে। রাকেশের সদ্যজাত বোনের থেকে নাভির কর্ড ব্লাড বা স্টেম সেল সংগ্রহ করা হয়, আর বাবার থেকে নেওয়া হয় হ্যাপ্লো কর্ড ব্লাড। বোন ও বাবার শরীর থেকে ব্লাড স্টেম সেল নিয়ে
তা গ্রহীতার শরীরে প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকরা বলছেন এই স্টেম সেল থেরাপিতে রোগীর ত্রুটিপূর্ণ অস্থিমজ্জা বাদ দিয়ে সুস্থ দাতার স্বাস্থ্যকর স্টেম সেল প্রতিস্থাপন করা হয়, যা নতুন সুস্থ রক্তকণিকা তৈরি করতে সক্ষম হয় এবং সাধারণত ভাই বোনের টিস্যু বা HLA মিলে গেলে তার ফলাফল সবচেয়ে ভালো হয়। থ্যালাসেমিয়া রোগীর নিয়মিত রক্ত বদলানো এবং অতিরিক্ত শরীরে আয়রন জমে যাওয়া এবং হিমোগ্লোবিন মারাত্মক পরিমাণে কমে যাওয়া থেকে মুক্তি পেতে এই স্টেম সেল থেরাপির বিকল্প নেই। থ্যালাসেমিয়া ফ্রি ফুল HLA ম্যাচ এরম একটা ভ্রূণকে আমরা মায়ের ভ্রূণে বা ইউটেরাসে ইমপ্লান্ট করে সেটাকে বড় করে 9 মাস বাদে সেই বাচ্চাটা বেরোয়। যখন সেই বাচ্চাটা নতুন বাচ্চাটা বেরোয় তার আম্বেলিক্যাল কর্ড সেইখান থেকে আমরা সে কালেক্ট করে নিই। আম্বেলিক্যাল কর্ডটা সেটা কালেক্ট করে কর্ড লাইফ বলে একটা সংস্থা, তারা স্টোর করে এবং সেই কর্ড লাইফ থেকে কিছু স্টেম সেলস আমাদের দেয়। আমরা সেই স্টেম সেল নিই, প্লাস তার বাবার থেকে বাবা যে হচ্ছে হ্যাপ্লো আইডেন্টিক্যাল বা হাফ জেনেটিক ম্যাচ, তার থেকে কিছু স্টেম সেল নিই। এই দুটো মিলিয়ে প্রথম বাচ্চাটা যে রাকেশ বাচ্চাটা তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ, বাচ্চাটার এখন কোনো রক্ত লাগছে না। আশা করছি যে বাচ্চাটা থ্যালাসেমিয়া থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ক্যান্সার, HIV, হৃদরোগ, হাড়ের অসুখ, স্নায়ুর সমস্যা, পেশির রোগ, কঠিন রোগের বিরুদ্ধে লড়াইয়ে অনেক দিন ধরেই দিশা দেখাচ্ছে স্টেম সেল থেরাপি। হলিউডের চলচ্চিত্র নির্মাতা মেল গিবসন থেকে শুরু করে বলিউডের লিজা রে, অভয় দেওল, নার্গিস ফাকরি, পপ সঙ্গীতের রানী ম্যাডোনা, রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান, বিখ্যাত মোটিভেটর টনি রবিন্স, খেলার মাঠের তারকা রাফায়েল নাদাল থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এদের কেউ ক্যান্সার, কেউ আবার নানাবিধ শারীরিক সমস্যা ও ইনজিওরির কারণে স্টেম সেল থেরাপি করিয়েছেন। তারা সুস্থ আছেন। আমাদের হসপিটালে আমরা একটা সেভ দ্য সিবলিং প্রোগ্রাম রান করি। তো এটার কনসেপ্ট ইজ বেসিক্যালি টু মেক আওয়ার কান্ট্রি থ্যালাসেমিয়া ফ্রি। 7-year-old ছেলে বাচ্চা বাংলাদেশ থেকে, যার HBE বিটা থ্যালাসেমিয়া ছিল এবং ওর মাসে মাসে ব্লাড ট্রান্সফিউশনস লাগতো। তার কারণে ওর যে নর্মাল ডেলি অ্যাক্টিভিটিস অনেকটাই হ্যাম্পার ছিল, স্কুল যেতে পারতো না, ছুটি নিতে লাগতো। এখন একদম ভালো আছে, থ্যালাসেমিয়া ফ্রি আছে এবং স্কুল টুল যাচ্ছে। ওর বোনটা ইজ কমপ্লিটলি থ্যালাসেমিয়া ফ্রি, ইজ হেলদি। অভিজিৎ চন্দ, কলকাতা, নিউজ 18 বাংলা।